লোকে বলে ভাগ্য আর পরিশ্রম ছাড়া নাকি জীবনে কিছুই পাওয়া যায় না। কিন্তু ভাবুন তো, যদি কারো ভাগ্য এতটাই শক্তিশালী হয় যে তা একাই একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পারে। আজ আমরা ঠিক এমনই এক বাজিকরের গল্প বলবো। একজন জাদুকর যিনি একেবারে শূন্য থেকে শিখরে পৌঁছেছিলেন, কিন্তু তারপর একটাই ঝড় এসে তার পুরো সাম্রাজ্যকে কাঁপিয়ে দিল। আর সেই জাদুকরের নাম গৌতম আদানি। তাহলে আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন এটাই, কি করে এত সাধারণ একটা পরিবার থেকে উঠে আসা একজন মানুষ সাফল্যের এমন অবিশ্বাস্য শিখরে পৌঁছালেন? চলুন এই পুরো জার্নিটা একবার কাছ থেকে দেখা যাক। আদানির সম্পদের পরিমাণ যে কি অবিশ্বাস্য গতিতে বাড়ছিল। একটা সময় তার মোট সম্পদ পৌঁছে গিয়েছিল ১৫৪.৭ বিলিয়ন ডলারে। মানে মুকেশ আম্বানি আর রতন টাটার মতো ইন্ডাস্ট্রির দিকপালদেরও তিনি পেছনে ফেলে দিয়েছিলেন। শুধু তাই নয়, কিছুদিনের জন্য তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তিও হয়ে গিয়েছিলেন। তার এই বিশাল সাম্রাজ্যের গল্প কিন্তু কোনো বড় শহরের ঝাঁচকচকে আলো দিয়ে শুরু হয়নি, বরং শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা পরিবার থেকে। চলুন ফেরা যাক তার সেই শুরুর দিনগুলোতে। বাবা ছিলেন একজন সাধারণ কাপড়ের ব্যবসায়ী, আর গৌতম আদানি ছিলেন তার ৭ ভাই বোনের মধ্যে একজন। সালটা ছিল ১৯৬২। গুজরাতের বনসকান্ঠাতে জন্ম হল গৌতম আদানির। কিন্তু তিনি পরিবারের ব্যবসায় যোগ দেননি, এমনকি পড়াশোনাও শেষ করেননি। মাত্র ১৬ বছর বয়সে ১৯৭৮ সালে তিনি সোজা পাড়ি জমান মুম্বাই। এর ঠিক ৩ বছর পর ১৯৮১ সালে তিনি নিজের হীরের দালালি ব্যবসা শুরু করেন। মুম্বাই এসে তিনি প্রথমে মহিন্দ্রা ব্রাদার্সে কাজ শুরু করেন, হীরের ব্যবসার খুঁটিনাটি শেখার জন্য। ৩ বছর ধরে মন দিয়ে কাজটা শেখার পর তিনি মুম্বাইয়ের জমজমাট জাভেরি বাজারে নিজের ব্রোকারেজ ফার্ম খোলেন। এটাই ছিল তার ব্যবসায়ী হিসেবে প্রথম বড় পদক্ষেপ। আর সেখানেই তিনি তার প্রথম বড় সাফল্যটা পান, ১০,০০০ টাকার একটা কমিশন। আজকের দিনে এই অঙ্কটা হয়তো কিছুই না, কিন্তু ভাবুন তো, সেই সময় একজন তরুণের জন্য এই টাকাটাই ছিল তার স্বপ্নের জ্বালানি। এটাই তাকে সাহস জুগিয়েছিল আরও বড় কিছু করার। কিন্তু প্রশ্ন হল, একজন ছোটখাটো হীরের ব্যবসায়ী থেকে দেশের অন্যতম বড় শিল্পপতি হয়ে ওঠার এই জার্নিটা ঠিক কেমন ছিল? এর পেছনে ছিল কয়েকটা বড় সিদ্ধান্ত, যা তার ভবিষ্যতের সাম্রাজ্যের ভিতটা গড়ে তুলেছিল। আসল খেলাটা শুরু হয় ১৯৮৫ সালে। ভারত সরকার তখন আমদানি নীতি অনেক সহজ করে দেয়, আর আদানি সেই সুযোগটা লুফে নিলেন। তিনি প্লাস্টিকের কাঁচামাল পিভিসি আমদানি করা শুরু করেন। এই ব্যবসায় দারুণ সাফল্যের পর ১৯৮৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন আদানি এন্টারপ্রাইজ। তবে তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা আসে ১৯৯৫ সালে, গুজরাটের মুন্দ্রা বন্দর পরিচালনার চুক্তি। বলা যেতে পারে এই মুন্দ্রা বন্দরই ছিল আদানি সাম্রাজ্যের আসল ভিত্তি। ১৯৯৫ সালের ওই একটা চুক্তি তার ব্যবসাকে অন্য এক লেভেলে নিয়ে যায়। আর আজ এটাই ভারতের সবচেয়ে বড় বেসরকারি বন্দর। কিন্তু কেন এই মুন্দ্রা বন্দর এত স্পেশাল? দেখুন, এটা শুধু ভারতের সবচেয়ে বড় প্রাইভেট পোর্টই নয়, দেশের মোট কার্গোর প্রায় ৪ ভাগের ১ ভাগ এখান দিয়েই আনা নেওয়া হয়। তার উপর স্পেশাল ইকোনমিক জোন বা এসইজি স্ট্যাটাস আর নিজস্ব রেল লাইন ও বিমানবন্দরের মতো সুবিধাগুলো একে একটা অপ্রতিরোধ্য শক্তি করে তুলেছে। ব্যবসার এই রকেটের মতো গতির মাঝেই আদানির জীবনে এমন দুটো ঘটনা ঘটেছিল, যা তাকে একেবারে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে এনেছিল। এই ঘটনাগুলো তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। ভেবে দেখুন একবার, ১৯৯৮ সালের জানুয়ারি মাস। তাকে বন্দুকের নলের সামনে থেকে অপহরণ করা হলো। মুক্তিপণ চাওয়া হয়েছিল ১.৫ কোটি টাকা। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে তিনি কোনো মতে বেঁচে ফেরেন এবং তারপর থেকে নিজের ব্যক্তিগত নিরাপত্তা অনেক বাড়িয়ে দেন। অবিশ্বাস্য হলেও সত্যি, ঠিক ১০ বছর পর ২০০৮ সালের ২৬শে নভেম্বর তিনি আবারও মৃত্যুর মুখোমুখি হন। মুম্বাইয়ের তাজ হোটেলে যখন সন্ত্রাসবাদী হামলা হয়, তিনি তখন সেখানেই ডিনার করছিলেন। বেসমেন্টে লুকিয়ে তিনি কোনো ক্রমে সেই ভয়াবহ রাতটা পার করেন। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আদানি নিজেই বলেছিলেন, আমি ১৫ ফুট দূর থেকে মৃত্যুকে দেখেছি। এই দুটো ঘটনা তার জীবনে গভীর ছাপ ফেলেছিল ঠিকই, কিন্তু তার এগিয়ে চলাকে থামাতে পারেনি। মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর মনে হয় আদানি যেন আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। তিনি তার ব্যবসাকে নতুন নতুন দিকে নিয়ে যেতে শুরু করেন আর অবিশ্বাস্য গতিতে নিজের সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। বন্দর তো ছিলই, সেটাকে কেন্দ্র করেই আদানি গ্রুপ ডালপালা মেলতে শুরু করে। বিদ্যুৎ, বিমানবন্দর, গ্রিন এনার্জি, কৃষি রসদ, ভারতের পরিকাঠামোর প্রায় সব ক্ষেত্রেই তারা ছড়িয়ে পড়ে। শুধু দেশেই নয়, দেশের বাইরে অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়ার খনি ব্যবসাতেও তারা পা রাখে। আর এর ফল,
2022 সাল নাগাদ তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ দাঁড়ায় ভাবা যায় 154.7 বিলিয়ন ডলার। তিনি শুধু এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিই হননি, কিছু সময়ের জন্য বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির সম্মানও পেয়েছিলেন। তার যাত্রার এই বিশালতাটা বুঝতে একটা উদাহরণই যথেষ্ট। যে মানুষটা একদিন পকেটে মাত্র কয়েকটা টাকা নিয়ে মুম্বাইতে এসেছিলেন, সেই তিনি তার 60তম জন্মদিনে সমাজের জন্য 60,000 কোটি টাকা অনুদানের ঘোষণা দেন। যখন সবকিছু একদম পারফেক্ট মনে হচ্ছিল, সাফল্যের চূড়ায় ছিলেন তিনি, ঠিক তখনই গল্পের শেষ অধ্যায়ে একটা নতুন মোড় আসে। দশকের পর দশক ধরে তৈরি করা এই সাম্রাজ্য এক ঝটকায় কেঁপে ওঠে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর হঠাৎ করেই একটা রিপোর্ট সামনে এলো, আর সেই একটা রিপোর্টই আদানির পুরো সাম্রাজ্যের ভিত নাগিয়ে দিল। এই রিপোর্টের প্রভাব ছিল মারাত্মক। আদানি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির জায়গা থেকে সোজা নেমে আসেন 21তম স্থানে। এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তকমাও চলে যায়। শেয়ার বাজারে তার কোম্পানির শেয়ারগুলোর দাম এমনভাবে পড়তে থাকে যে সেগুলোতে লেনদেনই বন্ধ করে দিতে হয়, যাকে বলে লোয়ার সার্কিট। তাই শেষ প্রশ্নটা এটাই যে বাজিগর অতীতে দুবার মৃত্যুকে হারিয়ে ফিরে এসেছেন, তিনি কি তার সাম্রাজ্যকে এই সংকট থেকেও বের করে আনতে পারবেন, নাকি এটাই তার গল্পের শেষ? এর উত্তর তো একমাত্র সময় দিতে পারবে।